নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বঙ্গ টিভির একজন সাংবাদিক আছেন রেজিনা, ও এবং ওর সহকর্মী ক্যামেরাম্যান একটি অ্যাসাইনমেন্টে গিয়ে নিগৃহীত হয়েছেন। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। আমরা এগুলোকে প্রফেশনাল হ্যাজেলস বলে মেনে নিই, কিন্তু সাম্প্রতিক অতীতে সাংবাদিকদের নিগ্রহ করার ঘটনা খুবই বেড়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশেই হচ্ছে। কারণ একটু নির্ভীক সাংবাদিকতা, চোখে চোখ রেখে প্রশ্ন করার মানসিকতা যাদের আছে, তাদেরকে পাওয়ার্স দ্যাট বি এবং অন্যান্য সরকারি এস্টাবলিশমেন্ট সহ্য করতে পারে না। প্রথমে হুমকি, ধমক এবং তাতেও কাজ না হলে শারীরিক নিগ্রহ করা হয়। রেজিনার সঙ্গে এবং ওর সহকর্মী ক্যামেরাম্যানের সঙ্গে যে ঘটনা ঘটেছে, নিন্দা করার ভাষা নেই। আমি খুব একটা আশাবাদী নই যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটবে না। শঙ্করবাবুর ভাষায় বলতে গেলে এখন বেঁধে বেঁধে থাকতে হবে সবাইকে। এবার আজকে যে আমার শিরোনাম, রণে ভঙ্গ দিলেন অভিষেক। আপনারা বলবেন আবার আপনি সেই পুরনো কাসুন্দি ঘাঁটছেন। মশাই, নেটে দেখতে গেলে টাকা খরচ করতে হয়। এক গল্প আর কবার বলবেন? হোল্ড ইউর ব্রেথ। আমি এক গল্প বলছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলের সভায় অনেক কথা বলেছেন। তিনি বলছেন রটিয়ে দেওয়া হয়েছিল তিনি বিজেপিতে যাচ্ছেন, কেউ কেউ বিশেষ উদ্দেশ্যে করেছিল, তিনি কোনোদিন বিজেপি যাবেন না, তিনি মানুষের কাছে মাথা নত করবেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। খুব সুন্দর। আমার এখানে কতগুলো প্রশ্ন আছে। অভিষেককে হঠাৎ করে প্রকাশ্য সভায় এভাবে সাফাই দিতে হলো কেন যে তিনি কোনোদিন তৃণমূল ছাড়বেন না, বিজেপিতে যাবেন না? সংবাদ মাধ্যমের এবং কিছু সাংবাদিকের অপপ্রচার, বিষয়টার গুরুত্ব তিনি নাই দিতে পারতেন। গুরুত্ব দিয়ে যে জল্পনা চলছিল, সেই জল্পনাকেই কি একটু ইন্ধন তিনি জোগালেন না? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। অবশ্যই ইগনোর করতে পারতেন। কে কোথায় কি বলেছে, কি লেখা হচ্ছে, তাতে কি এসে যায়? তার ব্যাখ্যা আমি দিতে যাবো কেন? ভরা সভায় যখন অভিষেক বললেন যে অপপ্রচার হচ্ছে, তাহলে এই যে ক্যাম্পেইনটা হয়েছিল যে অভিষেক অন্য কিছু ভাবছেন, নতুন দল নাকি করছেন, তিনি অজিত পাওয়ারের পদাঙ্ক অনুসরণ করবেন বা সিন্ধে হবেন ইত্যাদি, এটা নিছক অভিষেকের দাবি গুজব। তাহলে গুজব যখন, তাহলে আপনি গুজবকে নস্যাৎ করার জন্য এত কথা বললেন কেন? পাত্তাই দিতেন না, যা চলছে চলুক, আমার কি, আমি তো জানি আমি কোথাও কিছু করছি না। যখনই আমি বলতে যাব প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, গুজব হচ্ছে, ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে, তখন এই ধারণাটাও তৈরি হবে যে কেন আকবরী ও অভিষেক এত কথা বলতে গেলেন। এক। দুই, দেখুন, অভিষেক ওয়াজ কনসপিকুয়াস বাই হিজ অ্যাবসেন্স। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কোনো দলের কাজ করেননি, ডায়মন্ড হারবারে করেছেন। আমি এই সেবাশ্রয় প্রকল্পটাকে সমর্থন করি। মানুষের জন্যই তো রাজনীতি করা, কে করছে কিভাবে করছে দেখার দরকার নেই। এই ধরনের প্রকল্প অভিষেক যদি আগামী দিনে নেয়, খুব ভালো কথা। গরিব মানুষ, সাধারণ মানুষের উপকার হলে কোনো দল দেখার দরকার নেই। কিন্তু অভিষেক এতদিন ডায়মন্ড হারবার কেন্দ্রেই কনসেন্ট্রেট করেছিলেন, মাঝে একটা শারীরিক বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিলেন, সেই অর্থে সমাজ মাধ্যমে সরবর নেই। আরজি কর কাণ্ডের সময় মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হচ্ছে না, সিবিআই করছে না, প্রশ্ন তুলেছিলেন। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে ডাক্তারদের আন্দোলনকে প্রায় সমর্থন করেছিলেন। তার যে এই পরপর ঘটনা, অনেক ক্ষেত্রেই দলের ঘোষিত অবস্থানের সঙ্গে অভিষেকের অবস্থান মেলেনি।
তাৎপর্যপূর্ণ সব পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। এর থেকে যদি কোনো কি বলবো সম্ভাবনার বিষয়টা মানুষের মনে আসে, সেই বিষয়টা নিয়ে যদি মানুষ আলোচনা করে, যদি জল্পনা তৈরি হয়, তার দায় সংবাদ মাধ্যমের নয়, তার দায়িত্ব অভিষেকের। কারণ অভিষেকে জল্পনা উস্কে দিয়েছেন, হঠাৎ করে নিজেকে গুটিয়ে নিয়ে সমাজ মাধ্যমে নানা রকম ইঙ্গিতবাহী পোস্ট করে। তাই এখন সংবাদ মাধ্যম অপপ্রচার করছে, কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সামনে রেখে করছে, এটা আমার মনে হয় অভিষেক সঠিকভাবে বিষয়টা মূল্যায়ন করেননি। রাজনীতিতে সবসময় বিটুইন দ্য লাইনস হয়, ইন্টারপ্রিটেশন হয়, এবং সাংবাদিকরা ইন্টারপ্রেট করবেই কোনো ঘটনাকে তাদের মতো করে। 3, দেখুন অভিষেক 2021-2024 প্রথমে বিধানসভা তারপরে লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের অন্যতম কাণ্ডারি। এখন যদি বলেন তৃণমূল দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে গুরুত্ব পাওয়ার কথা পেয়েছেন, তাকে সংসদীয় দলনেতা করা হয়নি। তিনি একজন সাংসদ আছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু অভিষেক যাদের যাদের টিকিট না পাক চেয়েছিলেন তারাই টিকিট পেয়েছেন এবং জিতেওছেন। তাদের মধ্যে একজনকে লোকসভার নেতা করা হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অভিষেক অনেক সাংগঠনিক রদবদলের প্রস্তাব দিয়েছিলেন। তার অনুগামীরা চাইছিল যে অভিষেককে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হোক, ডেপুটি সিএম, যাতে নতুন চিন্তা ভাবনা তৃণমূল সরকারের কাজকর্মের মধ্যে পড়ে। একটাও পূরণ হয়নি। কিন্তু অভিষেক প্রশান্ত কিশোরকে 2019 লোকসভা নির্বাচনের পর রোপিন করেছিলেন। সেই প্রশান্ত কিশোরই 2021 সালে তৃণমূলের ভোট বৈতরণী এবং 24 সালে লোকসভা ভোট বৈতরণী পেরোবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। অভিষেকের প্ল্যান, আইপ্যাকের সহায়তা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, এই তিনটে কাজ করেছিল তৃণমূলের সাফল্যে। কিন্তু অভিষেককে তার যে গুরুত্ব তার পাওয়ার কথা সেটা কি পেয়েছেন? অভিষেক নিজেই প্রশ্নের উত্তর সব থেকে ভালো দিতে পারবেন এবং তাকে যারা সমর্থন করেন তারা দিতে পারবেন। আমার মনে হয় পাননি। আমি অভিষেকের সমর্থক নই, কিন্তু আমি খুব নির্মোহ ভঙ্গিতে বিষয়টা দেখছি। এই প্রেক্ষিতে দাঁড়ালে অভিষেকের মনে হতেই পারে যে আমি 3 বারের সাংসদ, আমি দলকে কঠিন লড়াইয়ে পাশে ছিলাম, আমি কি পেলাম? আমাকে কি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকেই রাজনীতি করতে হবে? আমার কি ব্যক্তিগত কোনো অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন থাকতে পারে না? যে কোনো মানুষের মনে প্রশ্ন আসবে। অভিষেকের মনে যদি প্রশ্নগুলো ওঠে, সেটা কি খুব অন্যায়? প্রত্যেক মানুষের একটা অ্যাম্বিশন থাকে। যখন একটা সাফল্য সে অর্জন করে তখন ভাবে এই সাফল্যটা আমার ভিত্তি, এবার আমি এই সাফল্যটাকে ভিত্তি করে আমার যা স্বপ্ন, আমার যে অ্যাসপিরেশন, সেগুলো আমার পূরণ হবে। কিন্তু অভিষেকের হয়নি। তিনি কিন্তু নিছক একজন সাধারণ সম্পাদক এবং একজন সাংসদ। যতই তার দলের মধ্যে ক্লাউড থাকুক, প্যারালাল ক্ষমতার কেন্দ্র বলে অভিহিত করা হোক, এখন তো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনিই তো 10 বছর সরকার ও দল চালাবেন বলেই দিয়েছেন। তাহলে অভিষেকের সেই অর্থে আনুষ্ঠানিকভাবে কোনো আলাদা গুরুত্ব কি আছে বলুন তো? সবাই বলছে ও নাম্বার 2 এয়ার অ্যাপারেন্ট। ও না মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিক হতে পারে, না সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ দলীয় পদেও আছে। সেখানেও ওল্ড গার্ড সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলনেতা, আর এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই দেখছেন। তো এইরকম একটা প্রেক্ষিতে অভিষেক যদি মনে করেন, তার ঘনিষ্ঠরা যদি মনে করেন যে অন্য কিছু ভাবা যেতে পারে, যদি অন্য কিছু ভেবেও থাকেন তিনি, অন্যায় তো কিছু নয়।
রাজনীতি তো সবসময় স্ট্রেট লাইনে চলে না, এরকম অনেক হয়েছে। অন্য কিছু ভেবেছেন, অন্যভাবে বেরিয়ে এসছেন, আবার পুরনো দলের সঙ্গে সমঝোতা করেছেন, নিজের রাজনৈতিক উচ্চতা বাড়িয়েছেন। অভিষেক হয়তো সেরকমই ভেবেছিলেন, ভেবে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা হয়তো এখন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই পরিবর্তিত রাজনীতির পরিস্থিতিতে, তাই তিনি সরে এসছেন। এই পরিকল্পনা চিরকালের জন্য শেলফ করে দিয়েছেন সেটাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? আপাতত তিনি, তার যদি আলাদাভাবে পথ চলার কোনো পরিকল্পনা থাকতো, সেই পরিকল্পনা থেকে সরে এসছেন আপাতত। পার্মানেন্টলি সেই পরিকল্পনা বাতিল করেছেন কি? কেউই করে না। এক সপ্তাহ বাদে রাজনীতিতে কি হবে কেউ এখন বলতে পারে? আপাতত তিনি তার, যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, আমি যদি কেন বললাম, অভিষেক বলেছে তার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আলোচনা হয়েছে অভিষেকের অনেক রকম পরিকল্পনা, স্বতন্ত্রভাবে কিছু করার ইচ্ছা। আমি সেই জন্য যদি বললাম, যদি সেই রকম অভিষেক কিছু ভেবে থাকতেন আগে, সেই ভাবনা থেকে আপাতত সরে এসছেন পরিবর্তিত পরিস্থিতিতে, কিন্তু সেই ভাবনা চিরকালের জন্য তিনি ছেড়ে দিয়েছেন এমন ভাবার কি সত্যি কোনো কারণ আছে? সেই জন্য আমি বললাম আপাতত রণে ভঙ্গ দিয়েছেন। দেখুন, অনেকে অভিষেকের খুব ক্রিটিক, নানা রকম সমালোচনা করেন। অভিষেক সমালোচনার ঊর্ধ্বেও নয়, অনেক সমালোচনারও যোগ্য। কিন্তু একটা বিষয় বলতে হবে, তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন তাদের অনেকের থেকে অভিষেক সুবক্তা, বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই স্বচ্ছন্দ। তবে অনেক সময় ও যে কথাগুলো বলে তার সঙ্গে প্রকৃত ঘটনার আসমান জমিন ফারাক, এটা হয়তো বলতে হয়। এই ন্যারেটিভ তৈরি করতে হয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে, নিজের ইমেজকে ঠিক রাখতে। যে কথাই বলুক না কেন, অনেকের থেকে অভিষেক ভালো। কিন্তু মাত্র 36-37 বছর বয়সী এই যুবা নেতাটিকে ঘিরে বহু বিতর্ক, বহু অভিযোগ। আমার তো মনে হয় যে অভিষেকের মতো যারা তরুণ প্রজন্মের রাজনীতিক, তাদের সবাইকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়, কারণ তারাই তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা তখনই পাবো যখন এই তরুণ প্রজন্ম রাজনীতিটাকে একটু অন্যভাবে দেখবেন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা বলতে বাধ্য হচ্ছি, অভিষেকও চেনা পথের পথিক, বাঁধা পথের বচনাদার। সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে অভিষেক উঠতে পারেনি, কোনোদিন পারবেও না। এটা বিগেস্ট ড্রব্যাক। তাই অনেক রকম অ্যাসপিরেশন থাকতে পারে, আকাশ কুসুম স্বপ্ন থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার জন্য যে কি বলবো আর কি ঋজু মানসিকতা এবং স্বচ্ছ ভাবমূর্তি থাকার প্রয়োজন, সেটাকে অভিষেকের আছে? অভিষেক অনুগামী দিলে আমি সেই প্রশ্নটা ছুড়ে দিলাম। অভিষেক হয়েছেন তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তার মাথার উপর থাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এয়ার অ্যাপারেন্ট হিসাবে গড়ে তুলেছেন। তৃণমূলের লোকজনও ভেবে নিয়েছে যে মমতা দিদির উত্তরসূরি অভিষেক। এটাই হচ্ছে অভিষেকের উত্থানের পিছনের কাহিনী। কিন্তু নিজে থেকে অন্য কিছু ভেবে, সাহস করে, ঝুঁকি নিয়ে একটা নতুন পথে যাত্রা শুরু করবার জন্য যে যে অবশ্য গুণাবলী থাকা প্রয়োজন, তার অনেকগুলোই অভিষেকের নেই বলে অনেকে বলছেন। তাই স্বপ্ন দেখেছেন, আকাশ কুসুম কল্পনা করেছেন, ভেবেছেন যে তিনি কেল্লা ফতে করে দেবেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই স্বপ্নকে আপাতত
তুলে রাখতেই তিনি বাধ্য হয়েছেন। আপাতত এই জন্যই বললাম, স্বপ্নকে কখনো কেউ চিরকাল দমিয়ে রাখতে পারে না। আজ বাদে কাল পরিস্থিতি অনুকূল হলে আবার মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করে। অভিষেক আবার নতুন করে নিজের মতো কোনো স্বপ্ন দেখবেন না, নিজের স্বাধীনভাবে কিছু করার স্বপ্ন দেখবেন না, সেটা এই মুহূর্তে বলা যায় না। কিন্তু আপাতত তিনি রণে ভঙ্গ দিয়েছেন।